এখানে দেওয়া গল্পটি শুধুমাত্র সাহিত্যিক উদ্দেশ্যে রচিত এবং এর সঙ্গে বাস্তবের কোনো ঘটনা সম্পর্ক নেই। এটি পাঠকদের মনে গভীর মনস্তাত্ত্বিক ভয়ের সঞ্চার করার জন্য লেখা হয়েছে। অশরীরী ডাক, নিস্তব্ধতার শেষ প্রান্তে। সেই রাতের কথা ভাবলে আজও আমার গা ছমছম করে ওঠে। মনে হয় যেন আমি এখনও সেই অন্ধকার নির্জন ঘরের কোনায় বসে আছি, আর পূব দিকের ভাঙা জানালা দিয়ে হিম শীতল বাতাস এসে আমার শিরদাঁড়া বেয়ে নেমে যাচ্ছে। শোনো তাহলে, আজ থেকে প্রায় বছর 15 আগের কথা। তখনও আমি গ্রামেই থাকতাম। আমাদের গ্রামটা ছিল বেশ শান্ত, চারদিকে ক্ষেত আর পুকুর। সন্ধে হলেই সব শুনশান হয়ে যেত। বিদ্যুতের আলো তখন সবে কদাচিৎ দেখা যেত, তাই রাতের বেলা মশাল বা কুপিই ভরসা। সে বছরই শ্রাবণ মাসে এক অমাবস্যার রাতে ঘটল সেই ঘটনা। আমার বন্ধু রতন, ওর এক দূর সম্পর্কের পিসি থাকত পূব পাড়ার শেষ মাথায়, একটা বেশ পুরনো দোতলা বাড়িতে। বাড়ির চারপাশে ছিল ঘন বাঁশঝাড়। দিনের বেলাতেও কেমন যেন ছমছমে লাগতো জায়গাটা। রতন একদিন সন্ধ্যের পর আমার বাড়িতে এসে হাঁপাতে হাঁপাতে বলল, জানিস, পিসি মারা গেছে, আজ রাতেই সংস্কার হবে। আমি তো শুনে অবাক। রতনের পিসি বেশ সুস্থই ছিলেন, হঠাৎ কি হলো? রতন বলল, কি জানি রে, কি একটা অসুখ হয়েছিল নাকি। সবাই কেমন ভয়ে ভয়ে আছে, তুই চলবি? আমার প্রথমটায় যেতে ইচ্ছে করছিল না। অত রাতে শ্মশানে যাওয়া, তার উপর রতনের পিসিকে দেখিনি অনেক দিন। কেমন যেন একটা অস্বস্তি হচ্ছিল। কিন্তু রতন নাছোড় বাঁধা, টেনে হিচড়ে নিয়ে গেল। শ্মশানে তখন অল্প কিছু লোক জড়ো হয়েছে। সবাই কেমন যেন ফিসফিস করে কথা বলছে, মুখে স্পষ্ট ভয়ের ছাপ। দেখলাম রতনের কাকা মন্টুদা বেশ বিমর্ষ মুখে দাঁড়িয়ে আছেন। আমাকে দেখেও কথা বললেন না, শুধু কেমন একটা উদাস দৃষ্টিতে তাকালেন। শ্মশানের একপাশে তখন চিতা সাজানো হচ্ছে। হঠাৎ দেখলাম রতনের মা শিউলি মাসি কেমন যেন অন্যমনস্ক হয়ে চারদিকে তাকাচ্ছেন। তার চোখ দুটো কেমন যেন রক্তবর্ণ, আর তার ফর্সা মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, মাসিমা, কি হয়েছে? তিনি কিচ্ছু বললেন না, শুধু আমার হাতটা ধরে চেপে ধরলেন। তার হাতে স্পর্শে আমার কেমন যেন একটা ঠান্ডা শিমশীতল অনুভূতি হলো। মনে হলো যেন তার শরীর থেকে ঠান্ডা একটা স্রোত আমার শরীরের ভেতর দিয়ে বয়ে গেল। তারপর তিনি খুব নিচু গলায়, যেন নিজের মনেই বিড়বিড় করে বললেন, ও তোকে নিয়ে যাবে রে। আমি ভয়ে জমে গেলাম। কার কথা বলছেন? কাকে নিয়ে যাবে? আমি আবারও জিজ্ঞেস করলাম, মাসিমা, কি বলছেন? কিন্তু তিনি আর কিচ্ছু বললেন না। শ্মশানের কাজ শেষ হতে রাত প্রায় 11টা বেজে গেল। আমরা সবাই যে যার বাড়ির দিকে ফিরছি। রতন বলল, চল আমার বাড়ি চল, মা একা আছে। আমিও রাজি হলাম। রতনের আর আমার বাড়ি পাশাপাশি। রতনেরা ছিল 3 ভাই বোন। রতনের বড় দাদা, তারপর রতন, আর ছোট বোন ছিল মলি, বছর 7 রতনের বাড়ির উঠোনে পা দিতেই কেমন যেন একটা অস্বস্তিকর পরিবেশ অনুভব করলাম। বাড়ির চারপাশে অন্ধকার, শুধু উঠোনে একটা লণ্ঠন টিমটিম করে জ্বলছে। ভেতরে ঢুকে দেখি শিউলি মাসি বিছানায় শুয়ে আছেন, চোখ বন্ধ, কিন্তু কেমন যেন ছটফট করছেন। পাশে মন্টুদা বসে আছেন, তার মুখে চিন্তার রেখা স্পষ্ট। তিনি আমাকে দেখেও কথা বললেন না, শুধু কেমন একটা উদাস দৃষ্টিতে তাকালেন। রতনের বড় দাদা, নাম ছিল বিকাশ, সে তখন সবে বাইরে থেকে বাড়ি ফিরেছে। সেও কেমন যেন গম্ভীর মুখে বসে আছে। আমরা সবাই চুপচাপ বসেছিলাম। রাত গভীর হচ্ছিল, আর বাড়ির নিস্তব্ধতা যেন আরো গাঢ় হচ্ছিল। হঠাৎ শিউলি মাসি ঘুমন্ত অবস্থাতেই কেমন একটা অদ্ভুত আওয়াজ করতে লাগলেন, ঠিক যেন গোঙানির মতো, আর তার হাত পাগুলো কেমন যেন আছড়াচ্ছিল। মন্টুদার বিকাশ মাসিকে শান্ত করার চেষ্টা করছিলেন, কিন্তু পারছিলেন না। হঠাৎ করে যেন ঘরের মধ্যে একটা পচা গন্ধ ছড়িয়ে পড়ল, ঠিক যেমনটা পচা মাংসের গন্ধ হয়। আমার গা গুলিয়ে উঠল। রতনের মুখটাও কেমন ফ্যাকাশে হয়ে গেল। শিউলি মাসির শরীরটা ক্রমশ যেন শক্ত হয়ে আসছিল। তার মুখ দিয়ে কেমন একটা ফেনা বেরোতে লাগলো।
মন্টুদা ভয় আর আতঙ্কে চিৎকার করে উঠলেন, ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে। আমরা সবাই স্তব্ধ হয়ে দেখলাম শিউলি মাসির চোখ দুটো সম্পূর্ণ সাদা হয়ে গেল, আর চোখের মণি আর দেখা যাচ্ছে না। আর তার মুখ দিয়ে একটা কর্কশ নারী কণ্ঠের আওয়াজ ভেসে এলো, তোদের মধ্যে একজন আজ আমার কাছে যাবে, তোদের আর রক্ষা নেই। সেদিনের পর আমি আর আমার জীবনে এত ভয় পাইনি। মনে হচ্ছিল যেন কেউ আমার বুকের ওপর চেপে বসে আছে, আমার শ্বাস বন্ধ হয়ে আসছে। রতন ছোট বোন মলিকে কোলে তুলে নিয়ে ভয়ে কাঁপছিল। বিকাশদা কাঁপতে কাঁপতে ঘরের কোণে রাখা একটা ত্রিশূল তুলে নিলেন। আর ঠিক সেই মুহূর্তেই বাড়ির পেছনে ঘন বাঁশঝাড় থেকে একটা বিকট হাসির শব্দ ভেসে এলো, যেন অনেক নারী একসঙ্গে হাসছে। আর সেই হাসির সঙ্গে সঙ্গে শিউলি মাসির শরীরটা যেন শূন্যে 2 ফুট উঠে গেল, আর তারপর ধপাস করে বিছানায় পড়ল। শিউলি মাসি অচেতন হয়ে গেলেন। পরদিন সকালে খবর এলো রতনের পিসি মারা গিয়েছিলেন গত পরশু রাত, শ্মশানে পোড়ানোর সময় নয়। আর মারা যাওয়ার আগে নাকি তিনি বারবার বলছিলেন, আমি আসছি, আমি আসছি, তোদের মধ্যে একজনকে আমি নিয়ে যাব। গ্রামের লোকেরা বলতে লাগলো রতনের পিসির নাকি অপঘাতে মৃত্যু হয়েছিল, আর তার অতৃপ্ত আত্মা নাকি বাড়ির আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। কেউ কেউ বলল তিনি নাকি বাড়ির গোপন কোনো জিনিস রক্ষা করছিলেন, আর সেই কারণেই তিনি মারা যাওয়ার পর আত্মা হয়ে ফিরে এসেছেন। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ঘটল তার পরের রাতে। শিউলি মাসি তখনও বিছানায় অজ্ঞান অবস্থায় শুয়ে আছেন। আমরা সবাই তাদের বাড়িতেই ছিলাম। ভয়ে কেউ নিজের বাড়ি ফিরতে পারছিলাম না। রাত তখন প্রায় 2টো। হঠাৎ করেই যেন রতনের ছোট বোন মলি ঘুম থেকে উঠে বসল। তার চোখ দুটো কেমন যেন শূন্য, আর সে অস্ফুট কিছু বলতে লাগলো। প্রথমে আমরা বুঝতে পারছিলাম না, তারপর দেখলাম সে কেমন যেন অদ্ভুতভাবে হাসছে, আর তার গলার স্বরটাও কেমন যেন ভারী হয়ে গেল, ঠিক যেন রতনের পিসির গলার স্বর। সে বলল, আমি এসেছি, তোদের মধ্যে একজন আজ আমার কাছে যাবে। আমরা সবাই ভয়ে জমে গেলাম। রতনের মা তখনও অচেতন। মন্টুদার বিকাশদা ভয়ে কাঁপছিলেন। মলি বিছানা থেকে নেমে হাঁটতে শুরু করলো, ঠিক যেন কোনো পুতুলকে সুতোয় বেঁধে চালাচ্ছে। সে ঘরের বাইরে গেল, আর আমরা তার পিছু পিছু গেলাম। মলি বাড়ির পেছনের বাঁশঝাড়ের দিকে যাচ্ছিল। বাঁশঝাড়ের মধ্যে তখন একটা অদ্ভুত আলো জ্বলছিল, ঠিক যেন কোনো নীল রঙের শিখা, আর সেই আলোক থেকে একটা ঠান্ডা মিষ্টি গন্ধ ভেসে আসছিল। আমরা সবাই ভয়ে কাঁপছিলাম, কিন্তু মলির পিছু ছাড়তে পারছিলাম না। মলি সেই আলোর দিকে এগিয়ে গেল, আর আলোটা ক্রমশ যেন আরো উজ্জ্বল হয়ে উঠল। হঠাৎ করে মলি সেই আলোর মধ্যে অদৃশ্য হয়ে গেল। আমরা সবাই চিৎকার করে উঠলাম। মন্টুদার বিকাশদা বাঁশঝাড়ের মধ্যে ছুটে গেলেন, কিন্তু মলির কোনো চিহ্ন ছিল না, কেবল তার হাতের ছোট্ট পুতুলটা মাটিতে পড়েছিল। সেই রাতের পর থেকে মলির আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তাকে বহু খুঁজেও কোথাও পাওয়া যায়নি। গ্রামের লোকেরা বলল রতনের পিসিই নাকি তাকে নিয়ে গেছেন। আজও যখন সেই বাঁশঝাড়ের পাশ দিয়ে যাই, আমার কেমন যেন গা ছমছম করে ওঠে। মনে হয় যেন সেই বাঁশঝাড়ের গভীর থেকে কেউ আমাকে ডাকছে। আর সেই রাতের কথা মনে পড়লে আমার মনে হয় হয়তো সেই আত্মা আজও সেই বাঁশঝাড়ের গভীরে লুকিয়ে আছে, অপেক্ষা করছে আর কাউকে নিয়ে যাওয়ার জন্য। এই গল্পটি কি আপনার প্রত্যাশা পূরণ করতে পেরেছে? আপনার মনে কি সেই ভয় আর অস্থিরতা সৃষ্টি করতে পেরেছে যেটা আপনি চেয়েছিলেন?